জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে অর্থাৎ 29 তারিখ আমি যখন গ্রেফতার হই, আমি একদিনের জন্য গুম ছিলাম। তো সেটা একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আগস্টের 8 তারিখ তারা ক্ষমতায় বসেছেন, আর সম্ভবত অগস্টের 24 অথবা 29 তারিখ আন্তর্জাতিক যে স্ট্যাটিউট যেটাতে ওনারা স্বাক্ষর করেছেন, যেটা আমাদের অত্যন্ত একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশ এই গুম প্রতিরোধের সনদে স্বাক্ষর করেছে। তো যখন গ্রেফতার হই তখন আমার যেহেতু কোমরে গুলিবিদ্ধ ছিলাম, অসুস্থ ছিলাম, গায়ে খুব জ্বর ছিল। তো আমরা যেহেতু আগে ভিকটিম ফ্যামিলিগুলো শুনেছি, তাদের কাছ থেকে অনেক কিছু জানি, সেজন্য আমরা প্রস্তুত ছিলাম যে আমাকে গ্রেফতার করতে আসলে অন্তত আমি খবরটা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে যখন গ্রেফতার করে, আপনারা জানেন যে তাদের একটা প্রসিডিওর আছে। প্রথমেই ডিটাচ করে ফেলা হয় কোনো থেকে, ডিভাইস থেকে। তো একদিন আমাকে আইসোলেটেড রাখা হয়েছিল, একদিনের মধ্যেই চারিদিকে খবর হয়ে গেছে যে আমাকে ধরে নিয়ে গেছে। তো আমাকে প্রথম প্রশ্ন ছিল যে আপনাকে যে আমরা ধরলাম, এটা মানুষ জানলো কিভাবে? আমি বললাম যে আমি কিভাবে বলবো, কিভাবে জানলো? তারা আমাকে শোনালো যে কে কে কোথায় কোথায় নিউজ হয়েছে, কোন কোন ব্লগাররা বিদেশ থেকে নিউজ করেছে ইত্যাদি। বললো আপনার তো যোগাযোগ দেখি সবার সাথে আছে, কিভাবে গেল খবর? যাই হোক, প্রথম যখন আইসোলেশনে ছিলাম তখন সেখানে আমি একজন গুম হওয়া ব্যক্তিকে দেখেছিলাম, যাকে সম্ভবত প্রায় 6 থেকে 7 মাস আটকে রাখা হয়েছিল। সকালে আমি যখন আমাকে নাস্তা দিতে আসলো, তখন আমি দূর থেকে দেখলাম যে ওই পাশে আরেকটা সেলে আরেকজন বন্দী আছেন। যাই হোক, মিডিয়া বা যেহেতু রাজনৈতিক এটা ব্যাপক ছিল, যার কারণে একদিনের বেশি আমার সেই সৌভাগ্য হয় নাই গুম হওয়ার। এরপরে অনবরত 5 দিন রিমান্ডে থেকে ডক্টর নাবিলা এখন যে কথাগুলো বলল, এই ধরনের অনেকগুলো আলোচনা যারা আমাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদের সাথে আলোচনা করার সুযোগ হয়েছে আমার, যে কেন তারা গুম করে, এই গুমের পরিণতি কি, তারা এই জিনিসগুলোকে তারা কিভাবে দেখে, এই ধরনের অনেকগুলো আর্গুমেন্ট তাদের সাথে করার সুযোগ হয়েছে। তো সেখানে এই যে তাদের পক্ষ থেকে একটা উত্তর যে আমরা তো আসলে অর্ডার তামিল করছি, এবং আমরা দেখেছি যে কেউ কেউ বলছেন অর্ডার তামিল করছেন, আবার কাউকে কাউকে দেখেছি যে অর্ডার তামিল করতে গিয়ে তারা যে সীমা লঙ্ঘন করছেন এবং সেখানে যে তাদের পার্সোনাল একটা ইন্টারেস্ট আছে বা ইন্টেনশন আছে, সেটাও আমাদের কাছে ধরা পড়েছে। তো সত্যিকার অর্থে এই সবগুলো বিষয়ই আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা ভালো আইনের মধ্য দিয়ে এটাকে কভার করা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যখন রিফর্ম কমিশনে কাজ করতে বসেছিলাম, তখন একটা কথা ঘুরিয়ে ফিরে আসছিল যে আমাদের যে 72-এর সংবিধান, এই সংবিধানে তো অনেক ভালো ভালো কথা লেখা আছে, অনেক ভালো ভালো আইন আছে, তারপরও রাষ্ট্র কেন লাইনচ্যুত হয়, কেন আমরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হই, কেন আমরা নানাভাবে হেনস্থার শিকার হই? তাহলে আইন থাকাটা কি যথেষ্ট?